এগুলাক যেটা দেখবেন সেটা দাবদানি দিবেন, কোথাও এদের দাঁড়াবার দিবেন না। এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি। 4 আগস্ট এই হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিছে, খুনি হাসিনার পক্ষে প্রকাশ্যে স্লোগান দিছে, তারপরে 6 মাস ঘুরে বেড়াচ্ছে, পোস্টিং নিয়ে বসে আছে পাটগ্রামে যায়। গত 6 মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালায় গেছে সরকারি চাকরি কইরা, কেউ কিছু বলেনি। কলকাতার রিপাবলিক বাংলা নামে যে তথাকথিত টিভি চ্যানেল আছে এবং তার একজন যে তথাকথিত উপস্থাপক ময়ূখ আছেন, উনি উপস্থাপক বলে মানতে আমার খুবই দ্বিধা হয়, আপাদমস্তক ভাঁড় ছাড়া কিছু না। সেই ময়ূখের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভাই, এবং সেখানে একটা পর্যায়ে বিএনপির একজন নেত্রী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা তিনি বলেছেন। মানে অনেকগুলো প্রশ্ন উঠে গেছে, এটা নিয়ে কিছু কথা একটু বলে রাখা দরকার। এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক অ্যাকশনের ঘোষণা দিয়েছেন যে অ্যাকশনে আমার ধারণা 80% ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, আর 20% আওয়ামী লীগ সহ বাকি দলগুলো। জামাত এই ক্ষেত্রে আউট অফ এই ক্ষতির হয়তো বা বাহিরে থাকবে, কারণ প্রেক্ষাপট, তথ্য, উপাত্ত এগুলোই বলছে। তারেক রহমান নিজেই প্রথম সংস্কারের বিরুদ্ধে মাঠে নামছেন, সংস্কারের বিরুদ্ধে জনমত তৈরি করতে যাচ্ছেন, সরকারকে সংস্কার করতে দিবে না এ ধরনের বার্তা দিচ্ছেন। 5 আগস্টের পর থেকে তারেক রহমান নিজেকে যথেষ্ট সংযত রেখেছিলেন। বিভিন্ন বার্তা বা উল্টোপাল্টা কথাবার্তা বিএনপির অন্য নেতাদের মাধ্যমে বলাতেন, যেমন মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, এদের মাধ্যমে বলাতেন। তারেক রহমান রাজনীতিতে ক্লিন থাকতেন, কিন্তু তারেক রহমান দেখলেন যে যাদেরকে তিনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন তারা পারছেন না, এজন্য এখন তারেক রহমান নিজেই দায়িত্ব নিয়েছেন। এবার তো ভাই ঘটনা অন্যদিকে গেছে। বিএনপির একজন টপ লেভেলের নেত্রী বলতে পারেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তাকে নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, ওই যে ভারতের একটা মলম বিক্রেতা সাংবাদিক আছে না ময়ূক রঞ্জন, তার লাইভ টক শোতে জয়েন করে ব্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু খুবই বাজে ভাষায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে উপস্থাপন করেছে সেই লাইভ টক শোতে। আর এটা নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। মূলত আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আর একটা বিষয় হলো, সুখে খাইতে ভূতে কিলায় একটা কথা আছে, ঠিক এমনটাই ঘটনা ঘটতেছে বর্তমান আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ নতুন করে তৎপর হয়ে উঠতেছে এবং নতুন করে তারা আবারও দেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাস্তায় লিফলেট বিতরণ করতেছে। শুধু তাই নয়, দেওয়ালে দেওয়ালে তারা পোস্টার ছাপিয়ে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করছে এবং ডক্টর ইউনূসকে চেয়ার থেকে বা ক্ষমতা থেকে নামানোর একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই বিষয়টি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড়। প্রিয় দর্শক, এ বিষয়টি নিয়ে পিনাকি ভট্টাচার্য একটু অন্যরকমভাবে কষানি দিয়েছে, যেটার কিছু অংশ হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখছেন। যাই হোক প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। ভিডিওর শুরুতেই কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখছেন, দেখেই শুনেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। কলকাতার রিপাবলিক বাংলা নামে যে তথাকথিত টিভি চ্যানেল আছে এবং তার একজন যে তথাকথিত উপস্থাপক ময়ূখ আছেন, উনি উপস্থাপক বলে মানতে আমার খুবই দ্বিধা হয়, আপাদমস্তক ভাঁড় ছাড়া কিছু না। সেই ময়ূখের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভাই, এবং সেখানে একটা পর্যায়ে বিএনপির একজন নেত্রী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা তিনি বলেছেন। মানে অনেকগুলো প্রশ্ন উঠে গেছে, এটা নিয়ে কিছু কথা একটু বলে রাখা দরকার। তার আগে এটার বলে রাখবো, আমরা শফিকুল আলম ভাই এই শেখ হাসিনার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি বহুবার বলি, মানুষটাকে ব্যক্তিগতভাবে চিনি, তারপরে শ্রদ্ধা আছে, এমনকি এই মুভমেন্টের সময় আমি আগে একটা ভিডিওতে বলেছি হোয়াট হি ডিড। শেখ হাসিনা ডাস্টবিনে ময়লা ফেলার ছবিকে কেন্দ্র করে তার পরিবার, তার কন্যার উপরে যে ধরনের মিথ্যা ফেক ছবি দিয়ে নানা প্রচারণা চালানো হয়েছে একটা নোংরা গোষ্ঠীর পক্ষ থেকে, সেটা তার উপরে মানসিক চাপ তৈরি করেছে, এটাও মানতে আমি প্রস্তুত আছি। কিন্তু শুধু গতকালের কথা বলছি না, এর আগেও তিনি কিছু কথা বলেছেন যেগুলো আসলে প্রেস সচিব হিসাবে তার সতর্কতা কাম্য। আর গতকাল যেটা করেছেন, গতকাল বা দুদিন আগে, আমি ঠিক জানি এটা কবেকার ক্লিপ, এটা ছড়িয়ে পড়েছে, সেটা খুবই ভয়ঙ্কর কাজ হয়েছে বলে আমি মনে করি। আমি একটু পড়ি, আপনারা ভিডিওটা দেখে নেবেন, আমি ভিডিওটা মন্তব্যে দিয়ে দিচ্ছি। ময়ূখ বলছেন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নাকি আমেরিকার ডিপ স্টেটের কাছে বিক্রি করে দিয়েছেন। উনি বলছেন, আমি নিজে দেখলাম বিএনপির মহিলা রাজনীতিবিদরা আপনাকে প্রশ্ন করছেন, তখন সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানার ছবি দেওয়া হয়। শফিক ভাই বলছেন,
যে মহিলা বলেছেন তার মিনিমামও পড়া লেখা নাই, আমি আবারও বলছি, যে মহিলা বলেছেন তার মিনিমামও পড়া লেখা নাই, ওনার পার্টি ওনার উপরে বিরক্ত এইসব কথা বলার কারণে। নট অনলি দ্যাট, খুব বিদ্রুপাত্মক ভঙ্গিতে শফিক ভাই হাসছিলেন। এটা যে কেউ একজন, রুমিন ফারহানা, বিএনপির যে কোনো নারী নেত্রী, এত মানে রুমিন ফারহানা তো শেখ হাসিনা সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, যখন কেউ কোথাও যেত না টক শোতে, সেই 13-14 থেকে অনেকে ভয় পেত, একটা সময় টক শোতে ধরপাকড় হতো। আমি সব সরিয়ে রাখি যে বিএনপির মধ্য পর্যায়ের বা নিচু পর্যায়ের একজন নারী, তাকে মহিলা বলে তাচ্ছিল্য করা এবং যে তাচ্ছিল্য ময়ূখ করেছেন তাতে শরিক হওয়া, হাসাহাসি করা, বিদ্রুপ করা, এবং কেউ একজন লেখাপড়া জানে না এই কথা বলা, এবং বিএনপি তার উপরে বিরক্ত। অনেকগুলো প্রশ্ন, বিএনপি তার উপরে বিরক্ত শফিক ভাই কীভাবে জানলেন? উনি যদি জেনেও থাকেন, উনি কি পাবলিক ফোরামে বলতে পারেন? মানে বাংলাদেশেরই কোনো পাবলিক ফোরামে? উনি যদি মনেও করে থাকেন বা যদি নিশ্চিত হন রুমিন ফারহানা বা আর কোনো রাজনীতিবিদ, নারী পুরুষ যে কোনো রাজনীতিবিদ ন্যূনতম পড়াশোনা লেখাও জানে না, যদি মনে করেন, উনি পাবলিকলি এই কথা বলতে পারেন, বাংলাদেশে বলতে পারেন। আর উনি গিয়ে কোথায় বলছেন? রিপাবলিক বাংলায়। আমি আসবো রিপাবলিক বাংলা প্রসঙ্গে আবারও। কয়েকদিন আগে আমি ধারণা করি ওনার ক্ষোভের কারণটা হয়েছে কয়েকদিন আগে 71 টিভি চ্যানেলের একটা প্রোগ্রামে আমি দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে শফিক ভাই ছিলেন, এবং সেই ইন্টারভিউটা খুবই উত্তপ্ত ছিল। উত্তপ্ত ইন আ সেন্স, যিনি মডারেটর ছিলেন তিনি খুবই টাফ ধরনের প্রশ্ন করেছেন, আক্রমণাত্মক ভঙ্গিতে করেছেন, এবং আমার কাছে মনে হয়েছে, নিউট্রালি বলছি, যিনি সাংবাদিক ছিলেন, মানে উপস্থাপক ছিলেন, অনেক ক্ষেত্রে তার ঠিক অ্যাঙ্কারের যে রোল, সেই রোলটা ঠিকঠাক মতো পালন না করে উনি একজন অ্যাক্টিভিস্টের মতো আচরণ করেছেন। এটা ট্রু। ব্যারিস্টার রুমিন ফারহানা তিনিও কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে বেশ অ্যাগ্রেসিভ ছিলেন, তবে তিনি তো অ্যাঙ্কার নন, উনি হতে পারেন, উনি এখন একটা পক্ষ হয়ে কথা বলতে পারেন, কোনো সন্দেহ নেই। সেই শোতেও শফিক ভাই খুবই ধৈর্য হারিয়েছেন। তিনি একই ধরনের কথা, পলিটিক্যাল কমেন্টেটররা পড়ালেখা করে না, সেখানেও কিন্তু তিনি বলেছেন। নট অনলি দ্যাট, উপস্থাপককে তিনি বারবার পড়ে আসতে হবে, তাই কিছু জানেন, তিনি একটা ন্যাশনাল টিভি চ্যানেলের অ্যাঙ্কার, সেটা তার জানা দরকার। তারপরে ভারতীয়দের মতো আওয়ামী লীগের টোনে কথা বলছেন, এই ধরনের বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ শফিক ভাই করেছেন একটা পর্যায়ে ধৈর্য হারিয়ে। মানে আমার এখন একটা জিনিস মনে হতে পারে, সেটা হলো উনি যদি ধৈর্যই হারাবেন, তাহলে আসলে ওনার এগুলোতে যাওয়ার দরকারটা কি? উনি টকশোতে পার্টিসিপেট করতে হবেন কেন? প্রেস সচিবের আগে নাইমুল ইসলাম খানের সময় ইন্টারভিউ দিয়েছেন, তিনি ইন্টারভিউ দিন, অবশ্যই ইন্টারভিউ দিলেও সেদিনকার যে উপস্থাপক ছিলেন তার সাথে তার একই ধরনের আচরণ হতে পারতো। এক ধরনের ইনটলারেন্স দেখতে পাচ্ছি। এই ইনটলারেন্ট যদি তারা হয়েই থাকেন, তাহলে এগুলো অ্যাভয়েড করাই ভালো। প্রকাশ্যে তিনি এই আচরণ করতে পারেন না এবং এই ধরনের অভিযোগ করতে পারেন না, যে ধরনের আক্রমণাত্মক প্রশ্নই তার উপরে আসুক না কেন। আমরা প্রেস ফ্রিডমের আলাপ করি, শেখ হাসিনার সময় থেকে আমাদের এটা পাল্টেছে বলে বলছি, এবং সত্যিকার অর্থেই এই সরকার যথেষ্টের বেশি প্রেস ফ্রিডম এনশিওর করেছে। তো সেখানে উনি আসলে সেন্ট মার্টিন সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন, এবং সব প্রশ্ন যে খুব সঠিক ছিল, খুবই বিবেচনাপ্রসূত ছিল আমি মনে করি না, কিন্তু তাতে তিনি যেভাবে রিয়াক্ট করেছিলেন সেটা আরও বেশি চোখে লেগেছে, কারণ তিনি একটা দায়িত্বশীল সরকারি পদে আছেন, তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন সেই জায়গা থেকে প্রশ্ন করব, ওই ভাঁড়ের সাথে শোতে শফিক ভাইকে যেতে হবে কেন? এই যাবতীয় কোনো কিছু যদি না হতো, আমি শফিক ভাইকে একই কথাই বলতাম, ময়ূখের সাথে শো করতে হবে। এই পারসেপশন, এই বোধ তার কিভাবে হলো আমি আসলে জানি না। ওই তৃতীয় শ্রেণীর একটা ভাঁড়, যে ফালতু কথার ভাড়ামো ছাড়া কিছু করতে পারে না, যাকে নিয়ে এই দেশের লোকজন ভাড়ামো কৌতুক হিসেবে কেউ কেউ তার ভিডিও দেখে, হাসাহাসি করে, সেই লোকের সাথে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যাচ্ছেন কেন? এইটুকু বোঝার অবস্থা কি তার নেই? সরকার কি এই ব্যাপারটা কি দেখবে না? আর সেখানে গিয়ে প্রকাশ্যে বাংলাদেশে তার দেশের রাজনীতিবিদকে তিনি যাতা বলছেন। যদি কেউ যাতা বলতো, যদি ময়ূখের মতো কেউ যদি বলতো উনি পড়াশোনা জানেন না, উচিত ছিল শফিক ভাইয়ের সেটাকে ডিফেন্ড করা। আপনি ফালতু কথা বলছেন, এবং নিজের দেশের মানুষকে ডিফেন্ড করে আসা, কলকাতার ওখানে ডিফেন্ড করে আসা দরকার ছিল, কিন্তু না, তিনি তার সাথে একই রকম টোনে, একই রকম ভঙ্গিতে বিদ্রুপ করে মহিলা বলে, মহিলা শব্দটা ডেরোগেটরি শব্দ, এটা শফিক ভাই না জানার কথা না। মহিলা শব্দটা ময়ূখ ব্যবহার করেছে, ওনার উচিত ছিল শব্দটাকে প্রতিস্থাপন করা, পাল্টে দেওয়া, একটু শিখিয়ে দিয়ে আসা ডেরোগেশন কাকে বলে, আজকের বাংলায় বা ইংরেজিতে যে কোনো ভাষায় কীভাবে আমরা শব্দ পাল্টে সম্মানজনক শব্দ ব্যবহার করি, করে তারপর স্ট্রংলি প্রটেস্ট করা। কিন্তু না, তিনি সেই দৌড়ে গেলেন, এবং একটা দল সম্পর্কে, একজন ব্যক্তি সম্পর্কে, একটা দলের অ্যাটিটিউড তার সম্পর্কে তিনি বলছেন, এগুলো কোনোভাবে ঠিক হয়ে ওঠে না। স্লোগান আবার দিচ্ছে ওই মুকিম, ওই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল। এগুলাক যেটি দেখবেন সেটি দাবদানি দিবেন, কোথাও এদের দাঁড়াবার দিবেন না। এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি। 4 আগস্ট এই হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিছে, খুনি হাসিনার পক্ষে প্রকাশ্যে স্লোগান দিছে, তারপরে 6 মাস ঘুরে বেড়াচ্ছে, পোস্টিং নিয়ে বসে আছে পাটগ্রামে যায়। শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন? জবাব দে। শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন? গত 6 মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালায় গেছে সরকারি চাকরি কইরা, কেউ কিছু বলেনি, দিব্যি ঘুরে বেড়াইতেছে।
বাসা বোধহয় সেগুন বাগিচা বা পল্টনে। ফেসবুকে যা লিখেছে সেটা ওর নেত্রী হাসিনা 2018 সালে সরকারি কর্মচারী একটা শৃঙ্খলা এবং আপিলের যে বিধিমালা 3 খ এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে, তাও সে আছে। শিক্ষামন্ত্রী হচ্ছে বিএনপির পছন্দের মন্ত্রী, ডায়াপার পরা ওয়াহিদুদ্দিন মাহমুদ। 30 সেপ্টেম্বর আমি পোস্ট দিছিলাম এই ভিডিওর, ওই মাউসির সামনে স্লোগান মাস্টার কে নামও পাওয়া গেছে। 1 নম্বর তরিকুল ইসলাম 35তম বিসিএস, সাদিয়া সুলতানা 35তম বিসিএস, দিদারুল ইসলাম 34তম বিসিএস, আর মুকিব মিয়া যে স্লোগান দেওয়া 33তম বিসিএস, বিজয় কুমার ঘোষ 24তম বিসিএস, স্বরূপ কাহালি 24তম বিসিএস, ওই স্লোগান দিচ্ছে, স্বরূপ কাহালির স্লোগান দিচ্ছে। জাফর আলী 16 বিসিএস, ওই এই প্রোগ্রামের মূল আয়োজক। মনিরুল ইসলাম 24 বিসিএস, ডক্টর এনামুল হক 24 বিসিএস। এরা কে কোথায় আমরা জানতে চাই। এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কিনা, তারপরে ওদের ধরেছি। আর ডায়াপার পড়া শিক্ষা উপদেষ্টা এইগুলো যদি চাকরির থাকে তাইলে কলে তোমার খবর আছে কয়ে দিচ্ছি, ডায়াপার টেনে খুলে ফেলবো। এর মধ্যে এই যে মাসুম রেজা ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দিচ্ছে, দিতেই পারে, কিন্তু শেষে কি কইছে দেখেন, কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার কথা বলেছিলাম, তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসেছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী, যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি যেগুলা সেগুলার বিরোধী। এগুলোকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি আমরা তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না আমি। ওই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন। গপ্প মারাও মাসুম রেজা আমাদের সমসাময়িক, আমার কয়েক বছরের সিনিয়র হবে, একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আপনি করেছিলেন মাসুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন। 16 জুলাইয়ের পরে তো শীত নিতে গেছিলেন, হ্যাঁ, অক্টোবরে এসে ফেসবুক গুতাইতেছেন, লেগালেগি সব মুছে দিচ্ছেন নাকি, হ্যাঁ, খুঁটি করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন খাটেত, হ্যাঁ, 25 সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক করেন, হ্যাঁ, করতেও পারেন খাটের, হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধ করেছে আপনাদের আগের প্রজন্ম খাটে, আপনিও করেছেন হয়তো। মেজর ডালিমকে নিয়ে 2 বিসিলা কইয়া পোস্টার দিয়েছিলেন না, তো আমার পোলা বানিয়ে সে কয় যে মেজর ডালিমদের 2টা বিসি পাঠিয়ে দিই, মাসুমের 2টা বিসি ছিঁড়ে নিয়ে, হ্যাঁ, বুঝছা চাইছিল কলে পোলা পায় আমি ঠেকাইছি, হ্যাঁ, পাঙ্খা গেছে মাসুম ভাই। হ্যাঁ, নতুন বাংলাদেশের নতুন বয়ানের সংস্কৃতি চর্চা হবে। পুরো হাসিনার আমলে আওয়ামী ফ্যাসিবাদের বয়ান উৎপাদন করেছেন, ওই ন্যারেটিভ চলবি না। আপনাদের নতুন নাটক লিখতে হবে, নতুন সংস্কৃতি চর্চা করতে হবে। আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন না, ভুলেও না, কখনো না, কেউ যেন না বলে এই আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন, বিসি টাইনা ছিঁড়ে ফেলবো একেবারে। আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে বলতে চাই, অ্যান্টি ফ্যাসিস্ট শক্তির সাথে আপনাদের অ্যালাইন হতে হবে। আমার বাবা নাটকের লোক ছিলেন, আমি চাই আপনাদের সাথে কথা বলতে আপনাদের কনসার্ন শুনবো, আর আমাদের এক্সপেকটেশন শুনবেন। আমরা ইনশিওর করবো নিরাপদ সংস্কৃতি চর্চার। আপনি আওয়ামী বয়ান উৎপাদন করবেন, আবার ঈশা ওটা পারবেন না, করতে দেওয়া হবে না। আওয়ামী বয়ান আমরা ধ্বংস করে দেবই দেব, আমরা পারি কিনা সেটা তো দেখেছেন। আর ভাইবেন না যে এডি বসে খালি আওয়াজ দিই, তাই না, এডি আওয়াজ দিব, ঘটনা ঘটবে বাংলাদেশে। দেখেন চিটাগাঙ্গে স্যাম্পল দেখেছি। একটু আগে আমি যখন ঘুমানোর আগে আমি বাসায় দেখছি পিনাকি ভাই লিখছে যে নেভি কনভেনশনের নজরুল হোসেন মাইজভান্ডারি এবং এমপি সনি এই দুজন এখানে অবস্থান করতেছে, রাতে খাবারের দাওয়াত আসছে ওরা। এটা শোনার পরে আমরা এদিকে আসছি, আমি আর আমার ছোট ভাই আইমান, আমরা দুজন এখানে আসছি। আসার পর দেখতেছি আমাদেরকে নৌবাহিনী অসহযোগিতা করছে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হলে করবো, শক্তি প্রয়োগ করতে হবে, কারণ প্রতিবিপ্লবী কর্মকাণ্ড এখনো চলমান, তাই আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। অনেক অমীমাংসিত ইস্যু আছে, সেগুলো সেটেল না হওয়া পর্যন্ত ক্ষমতার সাথে পাল্টা ক্ষমতার লড়াই হবে। ওপেন প্রস্তাব হয় নেগোশিয়েট করেন অথবা হেড অন কলিশন করেন, চয়েস আপনাদের। বটম লাইন, আওয়ামী লীগ আওয়ামী বয়ান আমরা রাখবো না, কেউ আমাদের এই মিশন ঠেকাতে পারবেন না। কথা বলেন আমাদের সাথে, নিশ্চিত করবো আপনারা নিরাপদে সংস্কৃতি চর্চা করবেন। আর যদি ঘাটতারামি করেন, আর্মি দিয়েও কিছু করতে পারবেন না, কেউ ঠেকাতে পারবেন না আপনাদের। এবার আসেন এই আওয়ামী লীগ নিয়ে আমরা কি করব সেটা নিয়ে একটু আলাপ করি। আওয়ামী লীগ নিয়ে বহুত মানুষ বহুত পেরেশানিতে আছে, ওরে কি নিষিদ্ধ করা ঠিক হবে? আমরা কেমনে তাহলে তাকে নিষিদ্ধ করব? এত বড় একটা রাজনৈতিক দল, আসেন এটা নিয়ে আলাপ করি। আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা দরকার এটা নিয়ে নালা আলাপ আছে। আওয়ামী লীগের ব্যাপারে আমাদের অনেকের নালিশ আপনারা শুনেছেন যে জুলাই বিপ্লবীরা লীগে ব্যান করতে চায় এবং বিএনপির কারণে করতে পারতেছে না। এই প্রেসিডেন্ট সরকারের পজিশন কি ব্যাপারে? তারা কখনো বলটা পলিটিক্যাল পার্টিগুলোর দিকে দেয়, কখনো ইলেকশন কমিশনের দিকে দেয়, ইলেকশন কমিশন আবার সরকারের দিকে দেয়, এই বল চালাচালি চলিচ্ছে আর কি। ওইদিকে দু একজন অ্যাডভাইজার আবার কইছে যে আওয়ামী লীগ একটা বিশাল ঐতিহ্যবাহী দল, এইটার তো অনেক কর্মী আছে। বিএনপিও আবার কয় এটার তো অনেক কর্মী, এদের কেমনে আমরা নিষিদ্ধ করব, আদর্শকে কেমনে নিষিদ্ধ করা যায়। আবার কেউ এসে কয় আওয়ামী লীগ একটা গোপন সংগঠন হয়ে যাবে। আবার আওয়ামী লীগের লেসপেন্সার ওই যে দিল্লি স্টার আর মতি আলো, এদের সাথে সরকারের এক অংশের আবার লতকালতকি হয়। আওয়ামী লীগের প্রভু ভারতের সাথে আবার সরকার বিএনপির উথলা ওটা প্রেম আছে, দেখেছেন না? রিপাবলিক ডেতে যায় একেবারে ধস্তাধস্তি ঢলাঢলি দেখে বাঁচি না। আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করবো, জামাতের নিষিদ্ধ করবো কইতো না, এটা নিয়ে আলাপ দিত। জামাতের ব্যাপারে তার কমপ্লেনটা কি সেটা কইছে, কয় নাই। আজকেও এইভাবে হাসিনা যেভাবে জামাত নিয়ে আলাপ করতো সেইভাবে আওয়ামী লীগ নিয়ে আমরা আলাপ করতেছি, কোনো ডকুমেন্টেশন নাই। পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভেস্টিগেশন আমল নামা বানানো এবং সেই মোতাবেক বিচার করার দিকে হাসিনা যেমন জামাতের নিয়ে করে নাই, এখন হাসিনার ব্যাপারেও কেউ করছে না, না সরকার, না বিপ্লবীরা, না রাজনৈতিক দলেরা। অনেকে কয় হাওয়ার উপরে আওয়ামী লীগের ব্যান করা হবে। এটা সত্য যে হাওয়ার উপরে একটা দলের ব্যান করা যায় না। তো হাওয়ার উপরে ব্যান করা আর ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা আর আদালতে না পাঠায় হাজারাতে আটকায় রাখা একই জিনিস। লিগ্যাল প্রসেসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়,
কিন্তু সেই লিগ্যাল প্রসেসে নিষিদ্ধ করার পথে কেউ হাঁটিচ্ছে না। তো তাই বলে কি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না? অবশ্যই করব। তবে আমাদের দরকার একটা ক্লিয়ার কাট ডকুমেন্টেশন। এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক অ্যাকশনের ঘোষণা দিয়েছেন যে অ্যাকশনে আমার ধারণা 80% ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, আর 20% আওয়ামী লীগ সহ বাকি দলগুলো। জামাত এই ক্ষেত্রে আউট অফ এই ক্ষতির হয়তোবা বাহিরে থাকবে, কারণ প্রেক্ষাপট, তথ্য, উপাত্ত এগুলোই বলছে। সরকারের পরিবর্তন হয়েছে, ফেসিবাদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে, কিন্তু চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই, ডাকাতি, চুরি, অপহরণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত 6 মাসে যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম। তো এই যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম, এই খবর কি ইউনূসের কাছে যায় না? যায়। আগে আমরা যতটুকু তথ্য দেখছি, উপাত্ত দেখছি, গণমাধ্যম রিপোর্ট দেখছি, আগে যেখানে 10 টাকা চাঁদা দিতে হইতো আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে অথবা নেতাকর্মীদেরকে, যারা কথিত রাজনীতিবিদ ছিল, এখন সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা, অথবা আরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এখনো কন্ট্রোল করছে। কিছু জায়গা আছে 20%, 80% জায়গায় কথিত বিএনপি অথবা বিএনপির নেতাকর্মীরাই এগুলাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আমজনতার মুক্তি তাহলে কিসে হয়েছে? একদল গেছে, আরেক দল খাচ্ছে। এই জায়গাগুলোর কথাগুলা সারা বাংলাদেশে ঘুরছে। এই যখন অবস্থা, এই পরিস্থিতি থেকে দেশবাসীকে নিয়ন্ত্রণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এক স্পেশাল নির্দেশনা দিয়েছেন। আর এই নির্দেশনা যদি পুলিশ অরিজিনালি বাস্তবায়ন করতে পারে, সেনাবাহিনী অরিজিনালি বাস্তবায়ন করতে পারে, তাহলে দেখবেন টোটাল এই খেলার মধ্যে 80% পুলিশের জালে, সেনাবাহিনীর জালে অভিযানে বিএনপি বা তাদের সমর্থিত বিভিন্ন যারা নেতাকর্মীরা আছেন অথবা লোকাল যারা কথিত নেতারা আছেন তারা কিন্তু গ্রেপ্তার হবেন। এখন ঘটনা কি? রমজান মাসে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে এগুলোর দামকে ব্যালেন্স রাখতে সরকার গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ডক্টর ইউনূস, যে এই মুহূর্তে আসলে কেন সবকিছুর চালান ঠিক আছে, উৎপাদন ঠিক আছে, তারপরেও কেন এই ইমব্যালেন্সড প্রাইস কোটেশন চলছে। তো রেজাল্ট কি? যে একটা পণ্য একটা কৃষকের ক্ষেত থেকে হয়তো 5 টাকায় কিনে আনছে কোনো একজন কোম্পানি এক্স, তো এক্স এই মালটা ওই লোকাল এরিয়া থেকে বের করতেই তার আবার 1 টাকা 2 টাকা দেওয়া লাগে লোকাল কোনো একজন সাদাবাজরে। এই মাল আইনা ঢাকা পর্যন্ত নিতে তার 5টা 7টা ঘাটে, কোথাও গাড়ির চান্দা, কোথাও জিবি চান্দা, কোথাও অমক চান্দা, আবার কোথাও কোথাও পুলিশের মধ্যেও কিছু কর্মকর্তারা আছেন যারা নিজেরাও এই চান্দাবাজি করেন। তো সব কিছু মিলাইয়া এই 5 টাকা কৃষকের ক্ষেত থেকে কিনা পণ্যটা অথবা পোর্ট থেকে খালাস করা পণ্যটা ভোক্তা, একদম আমি আপনি যারা আমরা খরচ করি তাদের কাছ পর্যন্ত আসতে ওই কোম্পানির খরচই হয়ে গেছে 12 টাকা। মাঝখানে 60 টাকা চাঁদা, 5 টাকা হচ্ছে কি আপনার তার ক্রয়। এখন এর দাম কত? 12। তো সে কি একটু ব্যবসা করবে না? সে আইনা আবার যারা হোলসেলার আছে, পাইকারি আছে, তাদেরকে দেবে, পাইকারিওয়ালারা খুচরাদেরকে দেবে। এই প্রসেসে আরও এটার দাম 5 টাকা বাড়বে, তার এটা যৌক্তিক। তাহলে 5 টাকার জিনিসটা 18 টাকা আমরা কিনছি। যিনি অরিজিনাল উৎপাদক তার কোনো লাভ হয়েছে, সে 5 টাকায় পাইছে, মার্কেটে সেটা কিনতেছে কত? 18। মাঝখানের 13 টাকার মধ্যে যেটা যৌক্তিক ব্যবসা যিনি করছেন তিনি একটা লাভ করছেন, কিন্তু বাকি যে 7 থেকে 8 টাকা দাম বাড়লো এটা খাইলো কে? চান্দাবাজরা। এই চান্দাবাজের খানাটা বন্ধ করলে দ্রব্যমূল্যের দাম হাতের নাগালে আসবে। এই জন্য ইউনূস সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর বিএনপির হাইকমান্ড থেকে জনাব তারেক রহমান বা ঊর্ধ্বতন যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বাবা, গরিব মানুষকে মাইরা, হক মাইরা, এই একজন কৃষকের একটা বাজারের মধ্যে 2 কেজি লাউ আনছে, এই ধরেন একটু চিংড়ি মাছ তুলে আনছে খালবিল থেকে, এখানে যে চান্দাবাজিরা হচ্ছে, একজন সিএনজি, একজন রিক্সা ড্রাইভার, একজন অটো ড্রাইভার এই যে চান্দা দিচ্ছে, এগুলো দিতে দিতেই কিন্তু আওয়ামী লীগের পরিণতি এই অবস্থায় আসছিল। আমরা যদি একই কর্ম করি আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হবে। এবং এই প্রথমবারের মতন বিএনপির মধ্যে আমরা দেখছি অনেক ধরনের নির্দেশনা, বহিষ্কার, মামলা অনেক কিছু করছে, কিন্তু কন্ট্রোল হচ্ছে না। বাট এবার কন্ট্রোল হয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলছেন যে আপনার যে এই মুহূর্তে দেশে আগামী রমজানকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম যেন হাতের নাগালে থাকে, এই জন্য মধ্যস্বত্বভোগী যে সিন্ডিকেট বা চাঁদাবাজ আছে লোকাল এরিয়া থেকে শুরু করে একদম আনটিল ক্যাপিটাল বা রাজধানী পর্যন্ত প্রত্যেক সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান, গ্রেফতারি চালাতে হবে। আর গতকালকে নির্দেশনা যখন আসছে আমরা আশা করছি আজকে থেকে এটার বাস্তবায়ন দেখবো। দেখেন, রাজনীতি যারা করেন ভাই, কিন্তু রাজনীতিতে পয়সা কামানোর যে ধান্দাটা এটা কিন্তু অলওয়েজ গরিব মাইরা, লোকাল পিপলের উপর, সাধারণ মানুষের উপর কিন্তু এই ধান্দাটা অলওয়েজ চলতেছিল। এইটা বন্ধ যদি এই সরকার করতে না পারে বা বিএনপি তাদের নেতাকর্মীদের, আমি বিএনপির হাই অথরিটির দোষ দিব না, রাষ্ট্র ক্ষমতায় আসলে হয়তো ব্যতিক্রম দেবো, কিন্তু অনেক জায়গায় এগুলো চলছে, জোরপূর্বক কমিটি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। নয়তো মানুষের মধ্যে যে ঘৃণা আওয়ামী লীগের জন্য একসময় জন্মাই গেছিল, আপনাদের প্রতি এটা ক্ষমতায় যাওয়ার আগেই চলে আসছে অলরেডি। আমরা এগুলো ভালোর জন্য বলি, শত্রু ভাইবেন না। কারণ দিন শেষে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখলে আপনারা কি করেন? ধরে মারেন, পুলিশে দিয়ে দিচ্ছেন। আজীবন আপনিও ক্ষমতায় থাকবেন? শেখ হাসিনা ভাবছিলেন যে তিনি ক্ষমতায় থাকবেন, থাকতে পারছে? পারে নাই। আপনারাও ছিলেন না, আবারও আসবেন, নাও আসতে পারেন, তাহলে পরিণতি কি হবে? তারেক রহমান নিজেই প্রথম সংস্কারের বিরুদ্ধে মাঠে নামছেন, সংস্কারের বিরুদ্ধে জনমত তৈরি করতে যাচ্ছেন, সরকারকে সংস্কার করতে দিবে না এ ধরনের বার্তা দিচ্ছেন। 5 আগস্টের পর থেকে তারেক রহমান নিজেকে যথেষ্ট সংযত রেখেছিলেন। বিভিন্ন বার্তা বা উল্টোপাল্টা কথাবার্তা বিএনপির অন্য নেতাদের মাধ্যমে বলাতেন, যেমন মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, গর্ষচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, এদের মাধ্যমে বলাতেন। তারেক রহমান রাজনীতিতে ক্লিন থাকতেন, কিন্তু তারেক রহমান দেখলেন যে যাদেরকে তিনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন তারা পারছেন না, এই জন্য এখন তারেক রহমান নিজেই দায়িত্ব নিয়েছেন। দর্শক, তারেক রহমান স্পষ্টত
প্রথম দিকে কিন্তু কথা বলতো না এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু বাস্তবিক পক্ষে এই সরকারকে ব্যর্থ করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে সব বিএনপি করতো। কোনো ধরনের সহযোগিতা করে না, সব ধরনের অসহযোগিতা করে আসছে। সুন্দর সুন্দর মিঠা মিঠা কথা তারেক রহমান বলতো। এখন তারেক রহমান বলছে সংস্কার আলাপ যত দীর্ঘ হবে সংকট তত বাড়বে। মানে কি? সংস্কার বাদ, নির্বাচন দিন। আর সংস্কার নির্বাচন মানে কি? কারচুপি নির্বাচন, ভোট ডাকাতি নির্বাচন। তাহলে বিএনপি কি চায় বুঝতে পারছেন? আমরা তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করব। এই যে কথাটা, সংস্কার আলাপ যত দীর্ঘ হবে সংকট তত বাড়বে, কেন? সংস্কার হলে সংকট বাড়ে না সংস্কার না হলে সংকট বাড়বে? প্রমাণিত হলো যে বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা কোনো সংস্কার চায় না। তারেক রহমান নিজের এই বক্তব্য, এটা ডক্টর ইউনূস সরকারের উপর মারাত্মক চাপ হিসেবে আমরা দেখতে চাই। নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। তারেক রহমান নির্বাচন ছাড়া রাস্তা আছে কথা থেকে বলেনি। তারেক রহমান বলছেন ঝড় বৃষ্টি যাই হোক যথাসময় নির্বাচন হতে হবে। নির্বাচনের কোনো যথাসময় নেই। যথাসময় নির্বাচন হওয়া এটা নিঃসন্দেহে কারচুপির শর্ত জুড়ে দেওয়ার মতো। কারণ নির্বাচন হতে হবে সুষ্ঠু, পরিবেশ থাকতে হবে, পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে হবে, ইনস্টিটিউশনগুলো রিফর্ম করতে হবে, নইলে তো সেটা কোনো নির্বাচনই হবে না। কিন্তু সেই কথাগুলো বলছেন না। সুষ্ঠু নির্বাচন শব্দটা এখন বিএনপি ডিকশনারিতে নেই। এখন তারা বলছে কোনো রাস্তা নেই নির্বাচন ছাড়া, দ্রুত নির্বাচন, সংস্কার আলাপ যত দীর্ঘ হবে সংকট তত বাড়বে। উল্টা কথা, সংস্কার আলাপ যত কম হবে সংকট তত বাড়বে। সংস্কার ছাড়া বিএনপির কথা মতো যদি দ্রুত একটা নির্বাচন দিয়ে দেওয়া হয়, দেশ ধ্বংস হয়ে যাবে। আবার 15-20-25 বছরের জন্য বাংলাদেশ আরেকটা ফেসিবাদের কবলে পড়বে। তখন আবার এরকম হাজার হাজার মানুষের জীবন দিয়ে দেশকে উদ্ধার করতে হবে। অতএব তারেক রহমান বিএনপি এখন গণবিরোধী অবস্থান নিয়েছে, দেশকে আরেকটা ফেসিবাদের দিকে নিয়ে যেতে যাচ্ছে। আমাদেরকে বিশেষ সোচ্চার থাকতে হবে। তারেক রহমানের বক্তব্য সন্দেহজনক হিসেবে আমরা আখ্যা দিলাম। বিশেষ করে এই বক্তব্যটা, সংস্কার আলাপ যত দীর্ঘ হবে সংকট তত বাড়বে না। এবার সংস্কার কখনো সংকট আনে না, সংস্কার সংকট সমাধান করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকার কমিশনগুলো তৈরি করে দিয়েছে। যেটাই হোক না কেন, এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। কে বলেছে নির্বাচন ছাড়া রাস্তা নেই? সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে বা সরকার বিভিন্ন টেকনিক্যাল কমিটি জনগণের সাথে আলাপ আলোচনা করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা মেথোডোলজি মেনটেন করে সুপারিশমালা তৈরি করেছে। এখন আরেকটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা ইমপ্লিমেন্ট হবে। বরং নির্বাচনের জন্যই তো এই সংস্কার দরকার, নির্বাচন ছাড়া সম্ভব নয়। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা বলি যে সুষ্ঠু নির্বাচনের জন্যই সংস্কার ওয়াজিব, আর বিএনপি বলছে যে ওই সংস্কারগুলো করবে নির্বাচনের পর। তাহলে তারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারা এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে টাকাটাকি কারচুপি নির্বাচন চায়। এটা তারেক রহমানের বক্তব্য স্পষ্ট। তারেক রহমান আসল উদ্দেশ্য ফাঁস। তিনি আরো বলেন যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার করে আমরা সংস্কার আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি, দেখেন সংস্কারের প্রতি কি ক্ষোভ, সংস্কারের প্রতি কি আক্ষেপ। এই জন্য আমাদের স্লোগান একটাই, সংস্কার না নির্বাচন, সংস্কার, ঢাকা না দিল্লি, ঢাকা। এখন দিল্লি আর নির্বাচন এক মেরুতে, সংস্কার আর ঢাকা এক মেরুতে। তারেক রহমান এখন দিল্লির সাইডে অবস্থান করছে। সংস্কারের প্রতি কি ক্ষোভ, সংস্কার করতে থাকলে এই হবে, বিরক্ত। সংস্কার বিএনপি চরম বিরক্ত। তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের সব মানুষ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সব মানুষ একত্র হয়ে এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই স্বৈরাচারের সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। এটা কোনো কথা? সংস্কার হলে স্বৈরাচার বসবে কি হবে? বরং সংস্কার তো স্বৈরাচার ফেসিবাদ ঠেকানোর জন্য, যাতে কেউ ফেসিস্ট হয়ে উঠতে না পারে, নির্বাচনে কারচুপি করতে না পারে। বাংলাদেশে কেউ ফেসিস্ট বা স্বৈরাচার হয়ে ওঠে তো নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে, নির্বাচনকে ডিস্টর্ট করে। এটা ঠেকানোর জন্যই তো সংস্কার। আপনি কি বলছেন? কোন যুক্তি আছে কথায়? কাজেই যেসব বিজ্ঞ ব্যক্তিরা, সমাজের বিজ্ঞ ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিরা যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সবার আগে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। আচ্ছা, আপনি বিদেশে বলে এগুলো কেন বলেন? একটু দেশে এসে বলেন না, আপনার সাথে জনগণ আছে কিনা একটু দেখি। দেশে তো আসতে পারেন না, বিদেশে বসে আপনার এই কথার কোনো ক্রেডিবিলিটি এখন নেই। কারণ আপনার সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনার সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করার সুযোগ পাবে। হ্যাঁ, ষড়যন্ত্র করবে। কারা করবে জানেন? ষড়যন্ত্র করবে বিএনপি। এই জন্য সংস্কার হলে বিএনপি ষড়যন্ত্রের রাস্তা বন্ধ হয়ে যাবে। তারেক রহমান বলেন সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবথেকে আগে নির্বাচনের প্রয়োজন। নির্বাচন কেমন নির্বাচন? আরে এইটা কি বোঝেন না? সুষ্ঠু নির্বাচনের জন্যই তো সংস্কার প্রয়োজন। আর আমাদের বাংলাদেশে অন্যতম সমস্যাই তো নির্বাচন ব্যবস্থা হাসিনা ধ্বংস করে দিয়ে। হাসিনার যত অপকর্ম তা তো কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে। সব অপকর্মের বৈধতা দেওয়া হয়েছে কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে, তাদেরকে শুরু করতে হবে। মানে সুষ্ঠু নির্বাচন দরকার নেই। এই যে তারেক রহমানের বক্তব্যটা বিশ্লেষণ করছে, একবারও শুনছেন যে সুষ্ঠু নির্বাচন বলছে? না, কারণ তাদের। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন এবং সবকিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটা শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম খবরগুলো পেতে
আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।